দ্রুত টুল থেকে উঠে দাঁড়ালো স্পর্শী। গটগট পায়ে এগিয়ে এলো দরজার দিকে। শোভাম এখনো বাইরে দাঁড়ানো, অস্বস্তি অনুভূত হওয়ায় সে আর ভেতরে ঢোকেনি। স্পর্শী বের হতেই এগিয়ে গেল বোনের দিকে। কিছু বলার প্রয়াস করতেই থামিয়ে দিল। বলল, ড্রাইভার ছিল নাকি? এত জঘন্য একটা ঘটনা পুলিশের কাছে নিশ্চয়ই এতক্ষণে সব বলে দিয়েছে। আসামিদের কি ধরেছে? চমকালো শোভাম। বলল, না, সেরকম তো কিছুই শুনলাম না। ড্রাইভার বলেছে তিনি কাউকে দেখেননি অন্ধকারে, আর মেয়েটাও অসুস্থ ছিল। সুস্থ হওয়া না পর্যন্ত ডাক্তার বারণ করেছে তার কাছে প্রশ্ন করতে। কিন্তু মেয়েটা তো বলল ড্রাইভার দেখেছে। একটু থেমে মুখশ্রী শক্ত করে কঠিন কণ্ঠে বলল, চলুন ড্রাইভারের কাছে যাব। শোভাম বাধা দিল, ধমক মেরে বলল, আরে আশ্চর্য, পুলিশ আছে, গ্রামের লোকজন আছে, তারা জিজ্ঞেস করবে। তোমার হাতে নাক গলানোর কিছু নেই। রাত হয়েছে, এখনই আমার সাথে বাড়ি যাবে। পরশু বিয়ের অনুষ্ঠান, ঝামেলা পাকিও না, আব্বু রাগ করবে। স্পর্শী ভ্রু কুঁচকে তাকালো। বলল, আরে বাহ, এতদিন তো রাজিই ছিলে না, আর এখন বিয়ে বিয়ে করছো কেন? মেয়েটাকে দেখেছো? এর বাবা মা এখনো কেউ আসেনি। হয় এখনো তাদের কানে যায়নি, না হয় লজ্জায় ঘরের মধ্যে নুয়ে পড়ে রয়েছে। আমি আরও ঘন্টা দুয়েক থাকবো এখানে। তোমার খুব বেশি তাড়া থাকলে চলে যাও। শোভামের কাছ থেকে কোনো প্রকার উত্তরের আশা না করেই হেঁটে গেল সামনের দিকে। লিফটে ঢুকেই সরাসরি গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। পুলিশকে চোখে পড়তেই সেদিকে এগিয়ে গেল। তারা হসপিটালের সামনের চায়ের দোকানে নাস্তা করছে। দুজন হাবিলদার করিডোরের বেঞ্চিতে বসে আছে। স্পর্শী এগিয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, ড্রাইভার কোথায়? হাবিলদার চমকে গেল। পেছনের শোভামকে দেখে খানিকটা তথস্থ হয়ে দাঁড়ালো। বলল, কোন ড্রাইভার? যে কিনা মেয়েটাকে রায় বাড়িতে নিয়ে যাচ্ছিল, ওই ড্রাইভারের কথা বলছি। একে অন্যের দিকে চোখাচোখি করলো পুলিশ। এরপর বলল, ওনার তো মাথা ফেটে গেছে, হসপিটাল থেকে একটু আগেই বাসায় নিয়ে গেছে। ছেলেগুলো কারা ছিল? উনি কি কিছু বলেছেন? বিরক্ত হলো হাবিলদার। বলল, না, উনি কাউকে দেখেনি। আর কথা বাড়ালো না স্পর্শী। সোজা চলে এলো রিসেপশনের দিকে। মেয়েটির উদ্দেশ্যে কাটকাট কণ্ঠে বলল, ওই অসুস্থ মেয়েটা আর ড্রাইভারের ফুল ডিটেলস দিন। দরজা খুলুন এক্ষুনি। ভেতর থেকে অনবরত ধাক্কা শুনে ঘাবড়ে গেলেন হাফসা বেগম। স্বামী জাকির হোসেন নড়ে চড়ে বসলেন। স্ত্রীর দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন, মনে হয় আবার পুলিশ আসছে, দরজাটা খুলে দাও। হাফসা বেগম তাই করলেন। দুয়ার খোলার সাথে সাথেই বাতাসের দমকা হাওয়ার সাথে ভেতরে ঢুকলো স্পর্শিয়া। অদূরে উঠানে দাঁড়িয়ে আছে শোভাম। তার চোখে মুখে বিরক্তি ছড়িয়ে আছে প্রবলভাবে। স্পর্শীকে হাফসা বেগম দেখতেই বললেন, আপনি কেডা? উত্তর দিল না স্পর্শী। তাকে পাশ কাটিয়ে চলে গেল ভেতরে। জাকির হোসেন এখনো আতশোয়া হয়ে পড়ে আছে বিছানায়। তার সামনে গিয়ে কাটকাট কণ্ঠে বলল, আমি স্পর্শিয়া সর্দার, শামসুল সর্দারের মেয়ে। পূজা আমার পরিচিত। ঘটনাটা আপনার গাড়িতে বসেই ঘটেছে। সে যাই হোক, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই। শুধুমাত্র এটুকু বলুন, ছেলে তিনটা কে ছিল? শুকনো ঢোক গিললেন জাকির। কিছুটা চোট নিয়ে বললেন, আমি আগেই পুলিশরে জবান দিয়ে দিছি, আমি কাউরে দেখি নাই। আমার মাথায় বাড়ি মারার সাথে সাথে বেহুশ হয়ে পড়ি। কারা ছিল জানি না, আমি অন্ধকারে দেখি নাই। আপনি অজ্ঞান হলেও পূজা ঠিকই সজ্ঞানে ছিল। সবাইকে দেখেছে, সবটা জানিয়েছেও। তাহলে আমি কি ধরে নেব ধর্ষক তিনজন না চারজন ছিল? আটকে উঠল জাকির হোসেন। হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, আল্লাহর কসম ম্যাডাম, এইটা আপনি কি কইলেন? পূজার বয়সে আমারও একটা মাইয়া আছে। পূজা নিজেও আমার মাইয়ার মতো, প্রায় আমার গাড়িতে আসে যায়। আপনি ওরে জিজ্ঞেস করেন, আমি ওরে মাইয়ার মতোই দেখি। বুক চিরে নিঃশ্বাস নিল স্পর্শী। বলল, হ্যাঁ, পূজা আপনার মেয়ের মতোই, সেটা আমিও মানি। এবং আপনিও এটা মেনে নিন, আজ পূজা হলে কাল পূজার জায়গায় আপনার মেয়ে হবে, তার কি নিশ্চয়তা? নামগুলো বলুন আঙ্কেল। এই ঘটনা আবারও ঘটার আগে ওই জানোয়ারগুলোকেই দুর্বল করে দেই।
জাকির হোসেন দুপাশে মাথা নাড়ালেন, এরপর কাতর কণ্ঠে বললেন, আমি কিছু বলতে পারবো না। আমরা দিন আনি দিন খাই, আমাগো ক্ষমতা নাই আপনাগোর বিরুদ্ধে যুদ্ধ করা। শিকদাররা কিছু করলে তার বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন, আপনারা কিছু করলে শিকদাররা লড়ব, কিন্তু আমরা পারবো না। আমার মাইয়াডার বিপদ হইব ম্যাডাম, আপনি পূজার থেকেই শুইনেন। আর এখন তো আপনারা মিল্লা গেছেন, খালি খালি আমারে কেন বিপদে ফেলাইবেন? ওকে বুঝলাম। বলেই ঘর থেকে বেরিয়ে এলো স্পর্শী। দ্রুত পায়ে উঠোনে নেমে এগিয়ে গেল গাড়ির দিকে। শোভাম তাচ্ছিল্যের হাসি দিল, বলল, তো গোয়েন্দাগিরি করে কি জানতে পারলে? স্পর্শী চমকে ভাইয়ের দিকে তাকালো, এরপর নিজেও হাসলো। রহস্যময়ী সেই হাসি। বলল, যেটা জানার ছিল সেটাই জেনেছি। মুখটা গম্ভীর হয়ে গেল শোভামের। এরপর আর কোনো কথা বলল না। সোজা গাড়ি স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে। ব্রিজের গোড়ায় এসে রাস্তা পাল্টাতেই খেপে গেল স্পর্শী। চেঁচিয়ে উঠল, বলল, আরে তুমি কোথায় যাচ্ছ? হসপিটালে চলো ভাইয়া, আমার কাজ আছে। আরও ভালো হচ্ছে না কিন্তু। শোভাম দুম করে ব্রেক কষল, এরপর পিছু ফিরে রাগত স্বরে বলল, একদম কোনো শব্দ করবে না। অনেকক্ষণ যাবৎ ঘুরছি তোমার কথা মতো। এখন সোজা বাসায় যাবে। আব্বু বারবার কল করেছে নিয়ে, যখন আমি এসেছি তখন বাড়ি পর্যন্ত নিয়ে আসাটাও আমার দায়িত্ব। এরপর তোমার ইচ্ছে হলে তুমি সারা রাত বাইরে থেকো, আমি বাধা দেব না। কোথায় আছো তুমি? ফোন রিসিভ করতে ওপাশ থেকে ধমক স্বরূপ প্রশ্নটা ছুঁড়ে মারল। অবাক হলো স্পর্শী। পরক্ষণে অলসতা চড়ানো কণ্ঠে উত্তর দিল, কোথায় থাকবো এই রাতে? বাড়িতে আছি। পরশ ক্ষান্ত হলো। পরক্ষণেই গম্ভীর কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, হসপিটালে গেছিলে কেন? কিভাবে দেখলেন? আপনিও ছিলেন নাকি সেখানে? থাকলে কথা বললেন না কেন? কই, আমি তো আপনাকে দেখিনি। মনোযোগ সহকারে কথাগুলো শুনল পরশ, কিন্তু পুরো বাক্যের মধ্যে কোথাও তার উত্তর নেই, বরং কথাগুলোকে ঘুরিয়ে ঠিক উল্টো ভাবে তাকে প্রশ্ন ছুটছে। আমি জিজ্ঞেস করেছি তুমি কেন হসপিটালে গিয়েছিলে। ওহ, আসলে আমি মেয়েটাকে দেখতেই গেছিলাম। পরশ খেপল, কিন্তু সেটাকে প্রকাশ করলো না। নিজেকে সর্বোচ্চ শান্ত রেখে বলল, তোমার কি সেখানে যাওয়ার খুব বেশি প্রয়োজন ছিল স্পর্শিয়া? এমনিতে রাস্তাঘাট ভালো না, এর মধ্যে তুমি রাতে কোন সাহসে বাড়ি থেকে বেরিয়েছ? শোয়া থেকে উঠে বসলো স্পর্শী। পা দুটোকে গুছিয়ে আসন দিয়ে বসলো। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। কথা বলতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কল কাটতেও মন সায় দিচ্ছে না। একের পর এক বিরক্তিকর প্রশ্নগুলো তার মধ্যে রাগটাকে জিইয়ে ক্রমশ বৃদ্ধিতে সহায়তা করছে। স্বাভাবিক কণ্ঠে বলল, এই কথাগুলো বলতে আপনার একটুও লজ্জা লাগছে না এমপি সাহেব? আপনি এই অঞ্চলের এমপি, ক্ষমতায় আপনি আছেন, আর আপনি থাকতেও আপনারই মা বোনেরা রাস্তায় নিরাপদ নয়। এরকম একটা অশ্লীল ঘটনা ঘটলো, সেটাও মধ্যরাতে নয়, সন্ধ্যা রাতে। আপনার কি উচিত না জনগণকে নিরাপত্তা দেওয়া? নাকি শুধু ভোটগুলো পাওয়ার জন্যই এত কিছু? কিভাবে, কোন মুখে আবার আমাকে বলেন রাতে যেন বের না হই? এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনার তো উচিত ওই কিটগুলোকে জনসম্মুখে জবাই করা, যাতে অন্যরা এই কাজ করার আগে 100 বার ভাবে। বেশ কিছুক্ষণ নীরব রইল পরশ। ফোনের অপর প্রান্ত থেকে স্পর্শীও কিচ্ছু বলছে না। হুট করেই যেন দুপাশটা বিষাদে ছেয়ে গেল। কিন্তু এই নিশ্চুপতা তো বেশিক্ষণ স্থায়ী করা যায় না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে তার মনে শঙ্কা বেড়েই যাচ্ছে। এটা হতে দেওয়া উচিত না। পরশ কণ্ঠে নমনীয়তা আনলো, বোঝানোর স্বরে বলল, দেখো স্পর্শিয়া, অঞ্চলটা মাত্র 4 বর্ণের ক্ষুদ্র একটা শব্দ হলো। বাস্তবিকভাবে এর বিস্তৃতি অনেক। হুট করে বলে সবটা সামলানো যায় না। একটা নির্দিষ্ট সময় ও সুযোগের প্রয়োজন হয়। এতদিনের বিশৃঙ্খলা একদিনে ঠিক করা যায় না। পরিস্থিতি অনুকূলে নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, বুঝছো? ভ্রুযুগল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শী। বলল, বিশৃঙ্খলা মানে? এতদিন তো আব্বু সামলেছে। তার মানে আপনি বলতে চাইছেন আমার বাবা তার দায়িত্ব পালন করতে পারেনি? এ কথা বলবো আব্বুকে, তারপর বিয়ে একদম খাইয়ে দিবে। আলতো হাসলো পরশ, বলল, হয়েছে, শব্দ আমার।
দয়া করে এখন আপনি ঘুমিয়ে পড়ুন। মাঝখানে কাল একটা দিন, পরশু বিয়ে, আর কোনো ঝামেলা বাকিও না। স্পর্শিয়া ভাবুক স্বরে উত্তর দিল, বলল পরক্ষণেই আচমকা কিছু মনে পড়ে গেল। তড়িঘড়ি করে বলল, এই আপনি পূজাকে দেখতে গেছিলেন? মুহূর্তেই গুরু গম্ভীর হয়ে গেল পরশ। না, কাল যাব। তাহলে প্লিজ আমাকেও নিয়ে যাবেন। আপনি আব্বুকে বলুন না, আমি একা বের হলে ওরা রাগ করে। আপনি বললে তেমন কিছু বলবে না। পূজাকে দেখতে আমিও যেতে চাই। দরকার নেই কোনো। আর তাছাড়া আমাদের এখানে বিয়েটা হয়নি। বিয়েটা হোক, সব জায়গায় নিয়ে যাব, কিন্তু তার আগে নয়। কপাল উঁচিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শী। এই প্রথমবার নিচু থেকে কোনো প্রস্তাব করলো, আর সেটাও বেশ অপমানের সাথে রিজেক্টেড হলো। বিষয়টা লজ্জার, কিন্তু তাও তাকে টলানো গেল না। বরাবরের মতো ব্যঙ্গ করে বলল, বাহ, কি দারুণ সভ্য এমপি। বিয়ের আগে যেন এই ফোনে কোনো কল না আসে, সেটাও দৃষ্টিকটু ঠেকবে। বলেই কেটে দিল ফোন। এরপর ফোনটাকে সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখলো। মাথাটা যেন ছিঁড়ে পড়ে যাবে। ধীর পায়ে বিছানা থেকে উঠল। লাইট জ্বালাতে ইচ্ছে হলো না মোটেও। পরিচিত রুমটাতে আবছা অন্ধকারের মধ্য গিয়ে দাঁড়ালো বাথরুমের সামনে। লাইট জ্বালিয়ে ঢুকে গেল সেখানে। মাথায় বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা পানি ঢাললো। এরপর সেটা মুছে এগিয়ে এলো বিছানার দিকে। ঘুমানোর প্রয়াস চালালো ঘন্টা খানেক ধরে, কিন্তু ঘুম কিছুতেই ধরা দিল না। মাথার মধ্যে মাথার মধ্যে এক অদ্ভুত সত্তা দুশ্চিন্তা জমা করতে লাগলো বারংবার। ভালো লাগছে না, ঘুমও আসছে না। এভাবেই ছটফট করতে করতে কেটে গেল সারাটা রাত। সকালের নির্মল বাতাস এবং গা স্পর্শী রোদটাকে গায়ে মাখিয়ে নেমে গেল গাড়ি থেকে। হসপিটালের সামনে প্রচুর ভিড়, বিশেষ করে আজকে প্রেস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি খুব বেশি ঠেকছে। বিষয়টা বোধগম্য হতে বেশিক্ষণ লাগলো না যখন দলীয় কিছু লোকের উপস্থিতি দৃষ্টিসীমানায় ধরা দিল। স্পর্শী এদিকটা গায়ে মাখলো না। পরশ শিকদার হয় ইতিমধ্যে এসে গেছে, না হয় কিছুক্ষণের মধ্যেই আসবে। যেহেতু সভ্য ব্যক্তি তাকে আনতে অনীহা দেখিয়েছে, সেহেতু তার সামনে পড়া অথবা তার সাথে দেখা করার প্রশ্নই আসে না। গটগট পায়ে হেঁটে এলো লিফটের দিকে। বাড়ির কাউকে বলে আসেনি সে, বললে নিশ্চয়ই বেঁকে বসতো। কিন্তু তার মানে এটা নয় যে সে লুকিয়ে এসেছে। মা কাকি তাকে দেখেছে, এমনকি কোথায় যাচ্ছে সেটাও জিজ্ঞেস করেছে, কিন্তু তাদেরকে কোনো রকম পাত্তা দেয়নি স্পর্শী। বরঞ্চ চলন্ত পায়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে যেতে উত্তর ছুঁড়ে মেরেছে, বলেছে আসছি। এরপর আর থামেনি। পায়ের গতিতে দ্রুততর করে এগিয়ে এসেছে গ্যারেজের দিকে। লিফট থেকে নামতেই নির্দিষ্ট কেবিনটার দিকে এগিয়ে গেল। কেবিনের মধ্যে কিছু ওষুধপত্র সহ জামা কাপড় গোছাচ্ছেন এক বয়স বৃদ্ধা নারী। মাথায় সিঁদুর দেখে মনে হলো ইনি পূজার আত্মীয়, অথবা খুব সম্ভবত মা। পাশেই আরো দুজন লোক, একজন গতকালকের মহিলা এবং অন্যজন পুরুষ। স্পর্শী এগিয়ে গেল, পূজার উদ্দেশ্যে বলল, এ কি, তোমরা ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? অশ্রুসিক্ত লোচন খানি স্পর্শীর দিকে মেলে ধরল কিয়ৎক্ষণ, কিন্তু মুখ তার স্থবির। এপাশের মহিলাটি এগিয়ে এসে বলল, তুমি কাল রাইতে আইছিলা না? জি, আপনিও তো ওর সাথেই ছিলেন কাল। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি? মহিলাটির মুখ হাস্য উজ্জ্বল, বললেন, এমপি আইছিল, উনি কইলেন মাইয়াডারে ভালো চিকিৎসা দেবেন, উনি সব খরচ দেবেন। কি ভালো মানুষ। ডাক্তারও কইছে বরিশাল নিয়ে যাইতে। ওই জায়গায় বড় এক ডাক্তারের খোঁজ দিছে, ওইখানেই নিয়ে যাইবে এখন। আমি যামু না, ওই যে ওর মায় আর কাহায় আছে, ওরাই নিয়ে যাইবে। স্পর্শী নীরব দৃষ্টিতে লোকটির দিকে তাকালো। এরপর প্রশ্নবোধক চাহনিতে বললেন, আর ওর বাবা আসেনি? মহিলাটি ক্ষেপে উঠলেন, ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ, কি আর আইব, পাশান কহানকার। মাইয়াটা যদি মইরা যাইতো, নাক ভরা সরম। যেন মাইয়াটা ইচ্ছা কইরা সম্মান খুয়াইছে। আমি পর হইয়াও আইজ একটা দিন লগে আছি,
আর হ্যাঁ জন্ম দিয়াও আয় নাই। পূজার মার দৃষ্টি এখনো নীরব, তিনি যেন স্তব্ধ। নিস্তব্ধ হয়ে আনমনে কাপড় গোছাচ্ছেন। স্পর্শী তার সাথে কথা বলল না, আলগোছে গিয়ে পূজার পাশে বসলো। নমনীয় কণ্ঠে বলল, কারা ছিল মনে করতে পেরেছো কিছু? মাথা নাড়ালো পূজা, অস্ফুট স্বরে বলল, জাকির কাকা সকালে আসছিল, উনি নিজেই আমারই কইল পুলিশরে যেন সবার নাম কই। তুমি কি বলে দিছো? মেয়েটা মাথা নাড়ালো। স্পর্শী ক্ষোভের দৃষ্টি নিয়ে তাকালো, বলল, কাল রাতে তাহলে বলনি কেন? ভয় লাগছিল আর কাকা বারণ করছিল। স্পর্শে নিজেকে সংযত করলো, শান্ত কণ্ঠে বলল, পুলিশ কি গ্রেপ্তার করেছে তাদের? আর তোমাদের এমপি বিচারের বিষয়ে কিছু বলেছি? মেয়েটা কিছুটা আহত হলো, বিষণ্ণ গলায় বলল, পুলিশ বলেছে তারা বিষয়টা দেখবে, আর যিনি এমপি তিনি এ ব্যাপারে কিছু বলেনি। শুধুমাত্র আমার চিকিৎসার পড়ালেখা যেন ঠিকঠাকভাবে চলে সে ব্যাপারে সাহায্য করবে বলেছে, আর কিছু না। অবাক হলো স্পর্শী, আশ্চর্যের রেশ ধরে বলল। কিছুই বলেনি? মেয়েটা মাথা দুপাশে নাড়িয়ে না সূচক জবাব দিল। থমথমে মুখে উঠে দাঁড়ালো স্পর্শী। এতটা দায়িত্বহীনতা সে মোটেও আশা করেনি পরশ শিকদারের কাছ থেকে। তিনি যেন ভাবলেশহীন একটা অসহায় মেয়েকে সাহায্য করছেন, অথচ এই অসহায়ত্বের পেছনে যারা দায়ী তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। না, তাকে বলে লাভ হবে না। তিনি তো আর আইনের কেউ নন, মাত্র একজন জনপ্রতিনিধি। যা করার আইনের শাসকরা করবে। গমগমে কণ্ঠে পূজার উদ্দেশ্যে বলল। নামগুলো বলো এক্ষুনি। আতকে উঠল পূজা, জড়ানো কণ্ঠে বলল। কেন? কেন মানে পুলিশকে তো বলে দিয়েছ, আমাকে বলতে এত সমস্যা কোথায়? মেয়েটি নুইয়ে গেল। এই অভিশপ্ত ঘটনার বিবরণের প্রত্যেকটা শব্দ যেন তাকে পুনরায় ধর্ষিত করছে। সে চাইছে না মনে করতে, তাও কেন সবাই মনে করিয়ে দেয়? কেন? কান্না জড়ানো কণ্ঠে থেমে থেমে নামগুলো আওড়ালো। সুজন মির্জা, সাকিব জমাদ্দার, রাসেল শেখ। ভুক্তভোগী পূজা ঘটনায় আসামি 3 জনকে গ্রেপ্তার করেছেন। নির্লিপ্ত দৃষ্টিতে সামনে তাকালো ইন্সপেক্টর। তিনি এই থানায় নতুন। হুট করেই কেউ এভাবে এসে তার সামনে তদারকি করবে, এটা যেন বিশাল অপমানের। চোখ ঘুরিয়ে স্পর্শীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। সামান্য একটা মেয়ে মানুষ গলা উঁচিয়ে কথা বলছে তার সামনে, ভাবতেই হাসি পাচ্ছে। কিন্তু ডিউটিরত অবস্থায় এই অনুভূতি প্রকাশ করলেন না, বরং বরাবরের মতো নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলেন। আপনি ভুক্তভোগীর কে হন? কপাল কুঁচকে তাকালো স্পর্শী। এই লোক অপরিচিত। হঠাৎই বাম দিকে তাকিয়ে দেখলেন পরিচিত সাব ইন্সপেক্টরকে, যিনি আরশির লোকেশন ট্র্যাকিং করতে সাহায্য করেছিলেন। স্পর্শীকে দেখতেই তিনি এগিয়ে এলেন, আলতো হেসে বললেন। আরে ম্যাডাম আপনি? সাথে সাথেই মাথা নুইয়ে নতুন ইন্সপেক্টর এর উদ্দেশ্যে বললেন। স্যার আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? চাকরির ভয় নেই? উনি এখানকার সাবেক সংসদ সদস্য শামসুল সর্দারের মেয়ে, ভীষণই চিজ। একটু সামলে কথা বলুন। আর সবথেকে বড় কথা, বর্তমান এমপি পরশ শিকদারের হবু বউ। ইন্সপেক্টর খানিকটা ভ্যাবা চেকা খেয়ে গেলেন, এরপর সামনের দিকে তাকিয়ে বললেন। দেখুন ম্যাডাম, পুলিশদের দায়িত্ব শেখাতে আসবেন না। আমরা নিজেদের ডিউটি যথার্থভাবে পালন করতে জানি। আর পূজা ধর্ষণের বিষয়ে মাত্রই সকালে সাধারণ ডায়েরি করা হয়েছে বললেই তো আর গ্রেফতার করা হলো না, সময়ের প্রয়োজন। সুচালো নজরে ইন্সপেক্টরের দিকে তাকালো স্পর্শী, বলল। আসামি মাত্র 3 জন, সাকিব জমাদ্দার এবং রাসেল শেখ, দুজনেই পিরোজপুরের। আর বাকি রইল সুজন মির্জা, তিনি ভান্ডারিয়ার। এদের বাস স্থান খুব বেশি দূরে নয় ইন্সপেক্টর সাহেব, পুরো একটা রাত একটা সকাল বয়ে দুপুরে পড়েছে। এখনো আসামিদের একজনকেও গ্রেপ্তার করতে পারেননি। আর আপনি আমাকে দায়িত্বের কথা বলছেন? তাহলে আমার কি উচিত কমিশনারের সাথে কথা বলা? একটুও ঘাবড়ালেন না ইন্সপেক্টর, বরং তেজ নিয়ে বলল। সে আপনি কমিশনারের কাছে যান আর ডিসির কাছে
মুদ্রা কোথায় আমার উত্তরই পাবেন। যাই হোক, ঘটনাটা খুবই সেনসিটিভ, আর ভুক্তভোগীর পিতামাতাও চাইছে না এটা খুব বেশি জানাজানি হোক, তাই বিষয়টা নিয়ে আমাদের ঘাটাঘাটি প্রশ্ন আসে না। আর যেইখানে এমপি সাহেব নিজেই কমিশনারকে বলেছে তার এলাকার ঘটনা তিনি সামলে নেবেন, এখানে পুলিশের কোনো প্রয়োজন নেই। সেখানে আমি সামান্য এক ইন্সপেক্টর কী বা করতে পারি? আসামি, বাদীর বাবা মা, এমপি, কমিশনার যেখানে এক সেখানে আপনি আর আমি মামুলি এক ইন্সপেক্টর হয়ে এইসব বিষয়ে না জড়ানোই ভালো। কি বলেন ম্যাডাম? রাগে তরতর করে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, আইন অনুযায়ী বিচার করা কি এমপির কাজ নাকি পুলিশের? এমপি কি বলল না বলল সেটা মেনে আপনারা বসে থাকবেন কেন? আমি মাত্রই ভুক্তভোগীর সাথে কথা বলে এসেছি, ও কখনোই এই জানোয়ারগুলোকে ক্ষমা করার কথা বলবে না। বাকিটা জানা জানি। আর কি বাকি আছে? প্রেস মিডিয়া থেকে শুরু করে পুরো পিরোজপুর ছেয়ে গেছে। এখন কেন শেষ পর্যায়ে ধামাচাপা দেবে ঘটনা? আপনারা কেন গ্রেপ্তার করছেন না? ম্যাডাম চুপ করুন, গলাবাজি কেন দেখাচ্ছেন এখানে বসে? এই কথাগুলো এখানে না বলে আপনার হবু স্বামীকে বলে আসুন। তিনি এখন ক্ষমতায়, তার কথায় কমিশনার চলবে, কমিশনার কথায় থানা, নাইলে চাকরি মানা, বুঝছেন? এবার আসুন না প্লিজ। ক্লান্ত দুপুর, রোদের তীব্র তাপদাহে মানুষ কুল অস্থির, ঘেমে নিয়ে একাকার দুপুরের কর্মরত মানব। মাটির উপরের নরম স্তরটা পর্যন্ত শুকিয়ে ধুলোয় রূপ নিয়েছে। আশপাশটা গাছগাছালিতে ঘেরা। কতক্ষণ পরপর বসার জন্য বেঞ্চি, চারপাশে অসংখ্য নিদর্শন। হ্যাঁ, এটা একটা পার্ক। তারই মাঝখানে ক্লান্ত হয়ে বসে আছে এক মানবী। মাথাটাকে হেলিয়ে আকাশের দিকে ফিরে আছে। না, তাকিয়ে নয়, তার চোখ জোড়া ক্লান্তির সর্বোচ্চ ছাপ তুলে বন্ধ হয়ে আছে। বিভিন্ন সমীকরণ মেলাতে ব্যস্ত মস্তিষ্ক। কিছুক্ষণ আগেই ফোন দেওয়া হয়েছে পরশ শিকদারকে। তিনি ফোন রিসিভ করেননি। এক নাগারে বেশ কিছুক্ষণ দেওয়ার পরে ধমকের সুরে মেসেজ দিয়েছেন। সেখানে স্পষ্ট করে বলা আছে তিনি ব্যস্ত। হুটহাট এমন ছেলে মানুষের স্পর্শিয়ার ক্ষেত্রে সাজে না। সে যেন তাকে আর দ্বিতীয়বার কল না করে। অবসর পেলে তিনিই ব্যাক করবেন। স্পর্শী থেমেছে, আর কল বা মেসেজ করেনি অপর পক্ষকে। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু সে এখনো নড়েনি। সেভাবেই বেঞ্চের উপর বসে আছে ফোনের অপেক্ষায়। পূজার সাথে কথা হয়েছে ফোনে। তাকে কৌশলে বুঝিয়ে শুনিয়ে কথার প্যাচে ফেলে স্বীকারোক্তি এনেছে। সে বিচার চায় এবং দোষীদের শাস্তি চায়। স্পর্শী খুব একটা কাঁচা খেলোয়াড় নয়। তার উদ্দেশ্যই ছিল স্বীকারোক্তি আনা। ফোন রিসিভ করার সাথে সাথেই রেকর্ড অন করেছে এবং গত 15 মিনিট ধরে এডিটিং করে কাটছাট করে একটা স্পষ্ট স্বীকারোক্তির ক্লিপ ক্রিয়েট করেছে, যেখানে পূজা বলছে, তারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। নিজেকে পচা নর্দমার মতো লাগছে। আমি কেন তাদের ক্ষমা করে দেব? বিচার চাই, আমি শাস্তি চাই। ব্যাস, কাজ হয়ে গেছে। ক্লিপটাকে সযত্নে সংরক্ষণ করে নিয়েছে স্পর্শী। সে এটার শেষ দেখে ছাড়বে। ভাবনার মধ্যেই ফোনের রিংটোন বেজে উঠল। ফোনটাকে বেঞ্চ থেকে উঠিয়ে হাতে নিল। স্ক্রিনে চলচল করছে অদ্ভুত নামটি, না হওয়া বর। এটা গত এঙ্গেজমেন্টের আগের দিনই সেভ করেছে। রিসিপ্ট করে কানে তুলতেই ওপাশ থেকে ধমক এলো, তোমার কি কোনো কমন সেন্স নেই? বাচ্চা তুমি? ফোন একবার না ধরলে তো একটা বাচ্চাও বুঝতে পারে যে অপরপক্ষের মানুষটা ব্যস্ত আছে। কেন এমন খামখেয়ালি করছো তুমি? আমি কমিশনারের সাথে ছিলাম, নানা রকম আলাপ আলোচনা সম্মেলন মিটিংয়ে থাকতে হয় আমাকে। এটা যেন কেন পাগলামি করো? স্পর্শী শুনল, এরপর শান্ত কণ্ঠে বলল, তা কতদূর হলো মিটিংয়ের? কমিশনার কি রাজি হয়েছে কেসটা ধামাচাপা দেওয়ার জন্য? কত টাকা গেল মোট? স্তব্ধ হয়ে গেল পরশ। কণ্ঠে সর্বোচ্চ জোর এনে বলল, হোয়াট? কি বলছো তুমি? মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, কিন্তু খারাপ হয়েছে আপনারটা। আমার লজ্জাও করছে না, জাস্ট ঘৃণা হচ্ছে। আমি কি করে আপনাকে চিনতে ভুল করলাম?
এতটা জঘন্য মানুষ আপনি? একটা 18 বছরের মেয়েকে তিনটা জোয়ান ছেলে মিলে গণধর্ষণ করলো, মার্ডার করার চেষ্টা করলো, আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন শুধুমাত্র আপনার দলের লোক দেখে? ছি! আরে মেয়েটা মরতে মরতে বেঁচেছে। ওর বয়সী আপনার ঘরে একটা বোন আছে। আপনি ওর জায়গায় প্রেমাকে বসিয়ে দেখুন। আজ আপনার বোন নয় দেখে অন্য একটা মেয়ের ধর্ষকদের বাঁচাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ধর্ষক মানুষ আর পশু আলাদা করে দেখে না, তাদের শুধুমাত্র ক্ষুধাটাই থাকে। আজ এই মেয়েটা, কাল ওর জায়গায় আপনার বোন হতে একটুও দেরি হবে না। তখন পারবেন তো এভাবে চুপ করে থাকতে? আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে, ওই মেয়েটার জায়গায় যদি আমি হতাম, ওরা যদি আমায় ছিঁড়ে কুড়ে খেত, তাহলেও কি ঠিক এমনভাবেই নীরব থাকতেন? চারপাশটা জনসমাগমে ভরপুর। সবাইকে দেখে চোখ বন্ধ করে নিল পরশ। শান্ত গলায় কণ্ঠকে স্বাভাবিক করে বলল, আমাকে রাগিয়ে দেওয়া যদি তোর উদ্দেশ্য হয়, তাহলে সেটা তোর জন্য মোটেও সুখকর হবে না। ভাবিস না আমি দৌড়ে আছি বলে ফোনেতে যা খুশি তাই বলবি। তোকে ছুতে আমার 10 মিনিটও লাগবে না। বারবার সাবধান করছে, আমি যেমন আছি সেরকমই থাকতে দেয়। তোকে খুন করতে আমার হাত একবারও কাঁপবে না। আমাকে তুই চিনিস না। চিনছি তো, ধীরে ধীরে চিনছি। হয়তো বিয়ের আগে বাকিটাও চিনে নেব। আপনি চিন্তা করবেন না, আমি ভুল করলেও সেটা খুব দ্রুতই শুধরে নিতে জানি। কেটে দিল ফোন। ক্লান্ত পরিশ্রান্ত নুইয়ে পড়া দেহটাকে কোনো রকম টেনে রাস্তায় নিল। ভর দুপুর। আশেপাশে তেমন গাড়ি নেই। হসপিটালে দ্বিতীয়বার যাওয়ার পরপরই ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে গাড়ি নিয়ে। তখন সিদ্ধান্তটা সঠিক মনে হলেও এখন সেটাকে বোকামি মনে হচ্ছে। এখন গাড়িটা থাকলে নিশ্চিন্তই এক টানে বাড়ি পৌঁছানো যেত। এখন এখান থেকে হেঁটে ব্রিজের ওপাশে যেতে হবে, তবেই পাওয়া যাবে গাড়ির স্ট্যান্ড। এলোমেলো পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগলো। সারা শরীরটা বিষাদে ছেয়ে গেছে। মস্তিষ্কটা যেন শূন্য, বাহ্যিক কোনো কিছুই তাকে ছুতে পারছে না। পেছন থেকে হর্নের আওয়াজ আসছে। হয়তো সে রাস্তার মাঝখানে হাঁটছে, এই জন্যেই ড্রাইভার তাকে বারবার সরে যাওয়ার ইশারা দিচ্ছে। কিন্তু স্পর্শে পিছনে ফিরল না। এই মুহূর্তে রাস্তার পাশে যেতেও ইচ্ছে করছে না। অনবরত হর্নের শব্দে বিরক্ত লাগলো স্পর্শীর। মনের মধ্যে অকারণেই জেদ চেপে গেল। ভেতর থেকে খামখেয়ালি চেপে ধরলো প্রবল ভাবে। হুট করেই দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। পেছনে ফিরে গাড়ির দিকে তাকিয়ে বলল, আর একবার হর্ন বাজাবি তো তোর গাড়ির একটা গ্লাসও অক্ষত থাকবে না। আমি সরবো না এখান থেকে, এখানেই দাঁড়িয়ে থাকবো। তোর সাহস কত বড় আমি দেখব, পারলে আমায় উড়িয়ে দেখিয়ে দেখা। আশ্চর্যের সপ্তমে পৌঁছালো শোভাম। তড়িঘড়ি করে নেমে এলো গাড়ি থেকে। স্পর্শের পাশে আসতেই পুনরায় অবাক হলো। উস্কো খুস্কো চুল, লাল চোখ, টলমল শরীরে তাকে ভীষণই অস্বাভাবিক লাগছে। দুহাতে কাঁধ ধরে ঝাঁকিয়ে শোভাম বলল, তুমি না বলে কেন বেরিয়েছো? চিন্তায় ছিলাম না। আমরা সারাদিন খাওয়া নেই নাওয়া নেই, কোথায় ছিলে? এরকম পাগলামি স্বভাবে গিয়ে যত খুশি করো, এখানে না। আরে আশ্চর্য, তোমার হয়েছেটা কি? কোনো উত্তর দিল না স্পর্শী। শরীরটা ক্লান্ত লাগছে খুব। আলগোছে মাথাটা নুইয়ে দিল ভাইয়ের বুকে। অস্ফুট স্বরে বলল, আমাকে একটু বাড়ি নিয়ে চলো প্লিজ, খিদে পেয়েছে খুব। ব্যতিব্যস্ত হয়ে উঠল শোভাম। দ্রুত হাতে ধরে গাড়ির ভেতরে বসালো। সিটে বসিয়ে হাতে পানি দিয়ে বলল, খুব বেশি কি খিদে পেয়েছে? তোমার কিছু কিনে দেও, আনবো? না, বাড়ি গিয়ে খাবো। গলার ওপরটা পা দিয়ে পিষে চেপে ধরলো পরশ। শরীরের সর্বোচ্চ জোর দিয়ে লাথি মারল বুকের উপর। মুখ দিয়ে কোঁকড়ানোর আওয়াজ আসতেই পেটের উপর পুনরায় লাথি মেরে হিংস্রতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলো। এর আগে থরথর করে কাঁপছে শরীর। গায়ের পাঞ্জাবিটা ঘামের লবণাক্ত পানিতে ভিজে একাকার হয়ে গেছে। কণ্ঠে হিংস্রতা ছড়িয়ে গলা চেপে ধরল সাকিবের। বলল,